গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রা। আজকে ৬ষ্ঠ পর্ব। সিলিসিয়ায় পৌঁছানোর পর তৃতীয় রাতে আবার অ্যান্টনিকে দাওয়াত দিল ক্লিওপেট্রা। ইতিমধ্যে একটা পুরনো মন্দির কিনে ফেলেছে সে, থাকে ওখানেই। অ্যান্টনি আসবে বলে খুব সুন্দর করে সাজানো হলো মন্দিরটা। সোনা দিয়ে অলঙ্করণ করা খাবার টেবিল ঘিরে বসানো হলো সোনার হাতলওয়ালা পুরো গদি আটা ১২টা চেয়ার। সোনার থালা বাসন সুন্দর করে সাজিয়ে রাখা হলো অতিথিদের জন্যে। দেয়ালে ঝুলানো হলো সোনা সুতা দিয়ে নকশা করা লাল মখমলের কাপড়। পুরো ১ ঘন্টা খেটে মেঝেতে খুব দামি পার্সিয়ান কার্পেট বিছালো দাসেরা। তারপর সেটার উপর বিশেষ কায়দায় বসানো হলো সোনার তার দিয়ে বানানো একটা জাল। কাঁটা ছেটে ফেলা অসংখ্য গোলাপ সুন্দর করে ছড়িয়ে দেওয়া হলো কার্পেটের উপর। সুবাসে ভেসে গেল সারা ঘর। জানি না কেন, হয়তো অপমান করার উদ্দেশ্যে ক্লিওপেট্রার আদেশে হাত পা বেঁধে আমাকে নিয়ে যাওয়া হলো মন্দিরে। চার্মিয়ন, আইরাস আর ম্যারাইরার সঙ্গে দাঁড় করানো হলো। লজ্জায় মাথা কাটা যাবার দশা হলো আমার। নির্দিষ্ট সময়ে হাজির হলো অ্যান্টনি। প্রথমে কিছুক্ষণ হালকা কথাবার্তা বলল ক্লিওপেট্রার সঙ্গে, ওর প্রশংসা করল ২-১ বার। তারপর খেতে আরম্ভ করল। খাওয়ার সময় একটা শব্দ উচ্চারণ করল না অ্যান্টনি। সেই সুযোগে বকবক করে গেল ডেলিয়াস। চোখ দুটোকে শাসন রাখতে পারল না অ্যান্টনি। খাওয়ার ফাঁকে ফাঁকে বারবার তাকালো ক্লিওপেট্রার দিকে। ক্লিওপেট্রারও একই অবস্থা, একবার খায়, একবার অ্যান্টনিকে দেখে। আমার গায়ে ইচ্ছে করে একটা খোঁচা মারল চার্মিয়ন। খুবই নিচু গলায়, যেন আমি ছাড়া আর কেউ শুনতে না পায় এমনভাবে বলল, কিছু বুঝতে পারছেন মহান হারমাচিস? যা বুঝতে পারলাম সেটা কিছুতেই বুঝতে চাইছিলাম না। আমাকে দাস বলে সম্বোধন করার পর থেকে ক্লিওপেট্রাকে মনে প্রাণে ঘৃণা করতাম আমি। আবার ওর প্রতি আমার ভালোবাসাটাকেও ভুলতে পারছিলাম না কিছুতেই। সে দুঃখ পেলে খুব ভালো লাগতো আমার। আবার ওর দিকে অন্য কোনো পুরুষ ভালোবাসা বা প্রশংসার দৃষ্টিতে তাকালে গায়ে আগুন ধরে যেত। চার্মিয়নের প্রশ্নটা শুনে মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম, উত্তর দিলাম না। প্রেম শুরু হয়ে গেছে দুজনের মধ্যে। আবারও আমার কাঁধের কাছে মুখ নামিয়ে বলল চার্মিয়ন। কেঁপে উঠলাম আমি। খাওয়া শেষ হলে মদের পাত্র হাতে আবার গল্পগুজবে মেতে উঠল অতিথিরা। অ্যান্টনি জানতে চাইল, দেবী, তুমি এত সোনা পেলে কোত্থেকে? আর এই যে আমাদের এত লোককে দাওয়াত করে খাওয়াচ্ছ, তাও আবার ভিন দেশে এসে, এত খরচ জোগাচ্ছ কিভাবে? এসব তো কিছুই নয় অ্যান্টনি, জবাব দিল ক্লিওপেট্রা। তবে একটা কথা ঠিকই বলেছ তুমি, আমাদের কিছু রহস্য আছে বটে। চোখ তুলে একবার আমার দিকে তাকালো ক্লিওপেট্রা। তীব্র ব্যঙ্গ দেখতে পেলাম ওর ২ চোখে। এবং সেই রহস্যকে কিভাবে কাজে লাগানো যায় সেটাও আমরা জানি। চমৎকৃত হলো অ্যান্টনি। আচ্ছা অ্যান্টনি, পাল্টা প্রশ্ন করল ক্লিওপেট্রা, একটা প্রশ্নের জবাব দাও তো। আজ রাতে তোমাকে আপ্যায়ন করতে কত খরচ হলো আমার? প্রশ্নটা যথেষ্ট অস্বাভাবিক, তাই থতমত খেয়ে গেল অ্যান্টনি। ওর হয়ে ডেলিয়াস বলল, ১,০০০ সেস্টাসিয়া। ব্যঙ্গের হাসি হাসল ক্লিওপেট্রা। অর্ধেক বলে ফেলেছেন আপনি ডেলিয়াস। যাই হোক, ২,০০০ সেস্টাসিয়া ১ ঘন্টার ভিতরে শেষ করে ফেললাম আমরা। শুনে কেমন লাগছে আপনার ডেলিয়াস? খুবই চমৎকার। এ না হলে মিশরের রানী। তাহলে তো আমার পরের কথাটা শুনলে মূর্ছা যাবেন আপনি। প্রতি রাতে খাবারের পর প্রায় ১০,০০০ স্ট্যাটাসিয়া পান করি আমি। কি? হতভম্ব হয়ে গেল অ্যান্টনি। ঠোঁট বাঁকা করে হাসল ক্লিওপেট্রা। কাছে দাঁড়িয়ে থাকা এক দাসকে উদ্দেশ্য করে বলল, আমার ভিনেগার নিয়ে আয়। আদেশ পালিত হলো তৎক্ষণাৎ। ভিনেগারের পাত্রটা হাতে নিয়ে আবার হাসল ক্লিওপেট্রা। তাকালো অ্যান্টনির দিকে। আগ্রহের অতিশয্যে সামনের দিকে ঝুঁকে এলো লোকটা। ওর দেখা দেখি অন্যরাও। ক্লিওপেট্রা কি করে দেখতে চায় সবাই। গলায় একটা মুক্তোর হার পরেছিল ক্লিওপেট্রা, সেটা খুলে হাতে নিল সে। বেছে বেছে সবচেয়ে বড় মুক্তোটা খুলল হার থেকে। মুক্তোটা দেখা মাত্রই চিনতে পারলাম আমি। ম্যানকাওরা এর সমাধি থেকে পেয়েছিলাম ওটা। কেউ কিছু বুঝে ওঠার আগেই মুক্তোটা ভিনেগারের পাত্রের মধ্যে ছেড়ে দিল ক্লিওপেট্রা। হাই হাই করে উঠল অ্যান্টনির সেনাপতিরা। আর খুশিতে চকচক করে উঠল অ্যান্টনির ২ চোখ।
কড়া ভিনেগারের স্পর্শে কিছুক্ষণের মধ্যে গলে গেল মুক্তটা। তারপর পাত্রটা হাতে নিল ক্লিওপেট্রা। ভালো মতো কয়েকবার নাড়ানোর পর এক চুমুকে গিলে ফেলল সবটুকু তরল। কথা বন্ধ হয়ে গেল সবার। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে হেলান দিল অ্যান্টনি, আর ডেলিয়াস চেঁচিয়ে উঠল, হেই না না, এ না হলে রানী। কথাটা বোধহয় খুব ভালো লাগলো ক্লিওপেট্রার। আবার আদেশ দিল, দাস, যা তো, আরও ভিনেগার নিয়ে আয়। অ্যান্টনির সম্মানে আজ একটা মুক্ত বেশি খাবো আমি। বলে হাট থেকে আরও একটা মুক্ত নিল সে। এই মুক্তটাও মেনকাও রা এর সমাধি থেকে পেয়েছিলাম। না না, লাফিয়ে উঠে দাঁড়ালো অ্যান্টনি। দেবতা বাক্কাছের দোহাই, আর নয় ক্লিওপেট্রা, যা দেখার দেখেছি আমি, যা বোঝার বুঝেছি। বলতে বলতে ক্লিওপেট্রার হাত থেকে ভিনেগারের পাত্রটা কেড়ে নিল সে। ক্লিওপেট্রার দম্ভ আমিও সহ্য করতে পারছিলাম না। চেঁচিয়ে উঠলাম, মেনকাও রা এর অভিশাপ নামার সময় হয়েছে ক্লিওপেট্রা। কথাটা শুনে প্রথমে ভয়ে সাদা, পরে লাল হয়ে গেল ক্লিওপেট্রার চেহারা। রক্তচক্ষু মেলে তাকালো আমার দিকে। ওর দেখা দেখি বাকিরাও। দাসের বাচ্চা দাস! স্থান কাল পাত্র ভুলে রাগে চেঁচিয়ে উঠল ক্লিওপেট্রা। মুখ বন্ধ করে রাখ তুই, নইলে তোকে মুগুর পেটা করার আদেশ দেব। ব্রেনাস, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? নিয়ে যাও ওই দাসের বাচ্চা দাসটাকে, আটকে রাখো আবার। টানতে টানতে আমাকে খাবার ঘরের বাইরে নিয়ে এলো ব্রেনাস। দু একজন রক্ষী আসতে চাইল আমাদের সঙ্গে। লাগবে না, লাগবে না, হাত পা বাঁধা, পালাতে পারবে না কোথাও। রানীকে পাহারা দাও তোমরা, বলে ওদের নিবৃত্ত করল ব্রেনাস। তারপর খুব তাড়াতাড়ি কেউ দেখে ফেলার আগে মন্দিরের অন্ধকারের পাতালের দিকে নিয়ে গেল আমাকে। কিছুই চিনতাম না আমি, তাই অন্ধের মতো অনুসরণ করলাম ওকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর আমাকে নিয়ে ব্রেনাস ঢুকলো একটা ঘরে। গলার স্বর একেবারে খাদে নামিয়ে বলল, ম্যাডাম চার্মিয়ন না আসা পর্যন্ত টু শব্দটা না করে বন্দী হয়ে থাকুন এখানে। বাইরে থেকে তালা আটকে চলে গেল সে। কাঠের পাটাতনের উপর ক্ষীণ হতে হতে একসময় মিলিয়ে গেল ওর পায়ের আওয়াজ। চারদিকে নীরব হয়ে গেল। অনেকক্ষণ পাতাল কক্ষটা ঠান্ডা মেঝেতে বসে রইলাম আমি। এলো না চার্মিয়ন। শেষ পর্যন্ত ঘুমে ঢলতে লাগলাম। কিছুক্ষণের মধ্যে শুয়ে পড়লাম মেঝেতে, ঘুমিয়ে গেলাম। বাইরে থেকে তালা খোলার আওয়াজ পেয়ে ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকালাম। ঘরের ভেতরে এসে দাঁড়ালো চার্মিয়ন। কোনো ভূমিকা না করে বলল, আপনার খুব বিপদ মহান হারমাচিস, একটু দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে। বলতে বলতে আমার হাত পায়ের বাঁধন খুলে দিল সে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে কথা না বাড়িয়ে অনুসরণ করলাম ওকে। অল্প কিছুক্ষণের মধ্যেই একটা সিঁড়ি বেয়ে হাজির হলাম একটা প্যাসেজে। প্যাসেজটা শেষ হলো দুমুখী একটা রাস্তায়। বাম দিকেরটা ধরে এগিয়ে গিয়ে একটা বন্ধ দরজার সামনে থেমে দাঁড়ালো চার্মিয়ন। ঘাড় ঘুরিয়ে একবার দেখল আমাকে, তারপর দরজাটা খুলে ঢুকে গেল ভিতরে। একবার মাত্র দ্বিধা করে আমিও ঢুকে পড়লাম। সঙ্গে সঙ্গে দরজাটা আটকে দিল চার্মিয়ন। একটা প্রদীপ জ্বালালো সে। খুব বেশি বাড়ালো না আলোটা, অর্ধেক আলো অর্ধেক আধারে তাকালাম চারদিকে। বেশি বড় নয় ঘরটা, একপাশে একটা মাত্র জানালা, তাও আবার বন্ধ। আয়নাওয়ালা একটা কাঠের আলমারি, কাঠের 3টা পুরনো চেয়ার, একটা কাঠের টেবিল আর একটা বিছানা চোখে পড়ল। বিছানার উপর ভাঁজ করে রাখা একটা মশারি দেখতে পেলাম। একটা চেয়ারের দিকে ইঙ্গিত করে বলল চার্মিয়ন, বসুন মহান হারমাচিস, এটা আমার ঘর। আগেই বুঝেছিলাম। বসলাম চেয়ারটাতে। মশারি সরিয়ে বিছানার উপর আমার মুখোমুখি বসে পড়ল মেয়েটা। ব্রেনাস আপনাকে নিয়ে যাবার পর রানী কি বলল জানেন? আমি ছিলাম না সেখানে। বলল আজকের রাতটাই হারমাচিসের জন্য শেষ রাত, আগামীকাল সূর্য ডোবার আগেই ওকে শুলে চড়াবো আমি। কোনো মন্তব্য করলাম না। রানী আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছে কেন জানেন? কারণ আলেকজান্ড্রিয়া আমাকে রেখে আসতে ভয় পাচ্ছিল সে। আমি ওকে জাদু করতে পারি। না না, আসল কথা হচ্ছে আপনাকে গোপনে খুন করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছে সে। আসলে বিদ্রোহের পরে আপনাকে মৃত্যুদণ্ড দিত। আমি বলে কয়ে ঠেকালাম। বললাম আপনি পুরোহিত, পিরামিডের রহস্য জানা আছে আপনার, সুতরাং আপনার উপর প্রতিশোধ নেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার সঙ্গে প্রেমের ভান করা এবং আপনাকে কাবু করে আপনার মাধ্যমে গুপ্তধন হাতিয়ে নেয়া। অ্যান্টনির বার্তা পাওয়াতে আপনাকে বাঁচিয়ে রাখাটা জরুরি হয়ে পড়ল ওর জন্যে। তখনই সত্যি যুদ্ধ করার ইচ্ছে ছিল ওর। কিন্তু শুধু পিরামিড অফ হান নয়, মিশরের সব পিরামিড থেকে পাওয়া গুপ্তধন যুদ্ধে লাগালেও জিততে পারত না সে। অনেক আগে সেটা বুঝেছিলাম আমি।
আরও বুঝেছিলাম যুদ্ধে পরাজিত হলেও আসলে কোনো ক্ষতি হবে না ওর। অ্যান্টোনিওকে দেখার পরই গলে যাবে, নিজের রানী বানিয়ে নেবে। ওর কপালে যেন যন্ত্রণাদায়ক শাস্তি জুটে, সেটা অন্য বুদ্ধি বের করতে হলো আমাকে। গুপ্তধন পাওয়ার পর ওকে ক্রমাগত লোভ দেখালাম আমি। বললাম এত সম্পদ উড়িয়ে দেওয়া ঠিক হবে না, যুদ্ধ করে কোনো লাভ নেই, পরাজয় নিশ্চিত ওর সঙ্গে দেখেই এসব বললাম আমি। শেষ পর্যন্ত মত পাল্টাতে বাধ্য হলো সে। আলোচনার জন্য সিলিসিয়ায় আসতে রাজি হলো। এত বড় ক্রুচুক্রি তুমি? নিঃশব্দে হাসল চার্মিয়ন। জানি খুব খারাপ কাজ করেছি, কিন্তু ভেবে দেখুন, আমি যদি কাজটা না করতাম তাহলে কি আজ আপনি বেঁচে থাকতেন? চুপ করে রইলাম। আপনাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য আরও জঘন্য কাজ করতে পারি আমি। একটা দীর্ঘশ্বাস ফেললাম। আবার হাসল চার্মিয়ন। বলল, আপনি ক্লিওপেট্রাকে বাঁচিয়ে রাখার জন্য আপনার সম্মান, ভবিষ্যৎ এবং প্রতিজ্ঞা, এই তিনটাকে খুন করেছেন। আর আমি আপনাকে বাঁচিয়ে রাখার জন্য ম্যানকাওরা এর অভিশাপ আমার উপর নিয়েছি। কার কাজটা মহৎ, মহান হারমাচিস? এসব প্রশ্নের কোনো উত্তর হয় না। আমাকে চুপ করে থাকতে দেখে তৃতীয়বারের মতো হাসল চার্মিয়ন, কিন্তু হাসিটা ঠিকমতো ফুটল না ওর ঠোঁটে। হাসির আড়ালে লুকিয়ে থাকা বেদনাটাই আমার চোখে বেশি ধরা পড়ল। আপনাকে একটা জিনিস দেখানোর আছে, আসুন আমার সঙ্গে। খুব গোপনে একটা পথ দিয়ে নিয়ে যাব আপনাকে, কেউ দেখতে পাবে না। বলতে বলতে জানালার কাছে এগিয়ে গেল চার্মিয়ন। গোপন কোনো কবজায় চাপ দিল। 5 কিউবিক লম্বা আর 4 কিউবিক চৌড়া একটা কাঠ সরে গেল নিঃশব্দে। একটা প্যাসেজ দেখতে পেলাম জানালার পাশে। আমাকে ভেতরে ঢুকতে ইঙ্গিত করল চার্মিয়ন। কোনো কথা না বলে ঢুকে গেলাম অন্ধকার প্যাসেজটার ভেতর। তারপর ভেতর থেকে আরেকটা কবজায় চাপ দিয়ে গোপন পথটা বন্ধ করে দিল মেয়েটা। ও, একটা কথা। আমার কাঁধের কাছে মুখ নামিয়ে এনে ফিসফিস করে বলল চার্মিয়ন, যদি বেঁচে থাকতে চান তাহলে যা দেখবেন বা শুনবেন তাতে মাথা গরম করবেন না দয়া করে। করলে আপনিও মরবেন, আর আপনাকে সাহায্য করার দায়ে আমি বেঁচে থাকব না। কথাটা মনে রাখলে আমার উপকারের প্রতিদিন দেয়া হয়েছে বলে মনে করব আমি। বিড়ালের মতো নিঃশব্দের সামনে এগোলাম আমরা। অনেক দূর থেকে হালকা কথাবার্তার আওয়াজ ভেসে আসছিল। যত এগোলাম সামনে, আওয়াজটা ততই বাড়তে লাগলো। এক সময় সামনে একটা কাঠের দেয়াল দেখতে পেয়ে থেমে দাঁড়ালো চার্মিয়ন। বুঝলাম ওই দেয়ালটা আসলে প্যাসেজের দ্বিতীয় গোপন দরজা। সামনে একটা ছিদ্র দিয়ে কিছুটা আলো আসছে। আমার কাঁধের কাছে এসে ফিসফিস করে বলল চার্মিয়ন, ভেতরে দেখুন। কথা মতো কাজ করলাম। আরেকটা কক্ষ দেখতে পেলাম। কক্ষটা কার অনুমান করতে কষ্ট হলো না মোটেও। আমার থেকে 10 কিউবিকের মতো দূরে অত্যন্ত দামি আর বিলাসবহুল একটা বিছানায় বসে আছে ক্লিওপেট্রা। তার পাশে অ্যান্টনি। আমার আতিথেয়তায় তুমি সন্তুষ্ট অ্যান্টনি? ক্লিওপেট্রার প্রশ্নটা স্পষ্ট শুনতে পেলাম আমি। হ্যাঁ, কিন্তু একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, কেন এত খরচ করলে তুমি? আমাকে তুষ্ট করার জন্যে, নাকি তুমি যুদ্ধ করতে ভয় পাচ্ছ? যুদ্ধ? তুমি মিশর দখল করতে চাও অ্যান্টনি? শুধু একবার হ্যাঁ বলো, আমি বিনা যুদ্ধে তোমাকে মিশর দিয়ে দেব। একটা কথা তুমি ঠিকই বলেছ, তোমাকে তুষ্ট করতে চাই আমি, কিন্তু সেটা যুদ্ধ এড়ানোর জন্য নয়, বরং। নাটকীয়ভাবে থেমে গেল ক্লিওপেট্রা। বরং? অনেকক্ষণ চুপ করে রইল ক্লিওপেট্রা। এক দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যান্টনির দিকে। তারপর বলল, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অ্যান্টনি, এই জন্যই তোমাকে তুষ্ট করতে চাই। তোমাকে প্রথমবার দেখার পর কি যে হলো। তুমি কি আমাকে ভালোবাসো অ্যান্টনি? তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে? ক্লিওপেট্রার প্রশ্ন শেষ হওয়ার মাত্রই হাঁটু গেড়ে ওর পায়ের কাছে বসে পড়ল অ্যান্টনি। বলল, আমিও তোমাকে ভালোবাসি ক্লিওপেট্রা। তুমি তো আমাকে প্রথমবার দেখে ভালোবেসেছ, আর আমি তোমার কথা প্রথমবার শুনেই তোমাকে মন দিয়ে ফেলেছি। দেবতাদের শপথ, আমার আত্মার শপথ, আমার রাজত্বের শপথ, আমি তোমাকে ভালোবাসি ক্লিওপেট্রা। তুমি আমাকে বিশ্বাস করো, কোনোদিন ঠকাবো না তোমাকে। একটা কথাও বলল না ক্লিওপেট্রা, আগের মতোই তাকিয়ে রইল অ্যান্টনির দিকে। একটু আগে বললে ওই দাসের বাচ্চা দাস হারমাচিস ঠকিয়েছে তোমাকে, বলে চলল অ্যান্টনি। তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তোমাকে ধোঁকা দিয়েছে। এই জন্য এখন আর কোনো পুরুষকে বিশ্বাস করো না তুমি। কিন্তু আমাকে একবার সুযোগ দাও, আমাকে গ্রহণ করলে ঠকবে না তুমি, হারমাচিসের মতো।
ওই দাসটার কথা বাদ দাও তো। অনেকক্ষণ পর মুখ খুলল ক্লিওপেট্রা। আগামীকাল ভোরে ওকে হত্যা করা হবে। খুব ভালো হবে ক্লিওপেট্রা, খুব ভালো হবে। বলতে বলতে ক্লিওপেট্রাকে জড়িয়ে ধরল অ্যান্টনি। প্রবল আবেগে ঠোঁটে চুমু খেল। সাড়া দিল ক্লিওপেট্রা। কিন্তু দীর্ঘ সময় পর জানতে চাইল সে, তোমার স্ত্রী ফুলবিয়ার কি হবে? আমাকে কিছুতেই তো মেনে নেবে না সে। তোমার জন্য ওকে ত্যাগ করতে রাজি আছি আমি। তোমার জন্য সারা পৃথিবী ছেড়েও দিতে কোনো অসুবিধা নেই আমার। অ্যান্টনিকে জড়িয়ে ধরল ক্লিওপেট্রা। চোখ নামালাম আমি। কাঁদতে কাঁদতে ফিরে এলাম চার্মিয়নের ঘরে। আমাকে কাঁদতে দেখে চুপ করে রইল চার্মিয়ন। কিন্তু আমার কান্না থামছে না দেখে বলল, আপনার হাতে সময় খুব কম মহান হারমাচিস। পালাতে হবে আপনাকে। দেরি হয়ে গেলে আর সুযোগ পাবেন না। মহান হারমাচিস, আমাকে মাথা নিচু করে বসে থাকতে দেখে ডাকল চার্মিয়ন। আগামীকাল ভোরে আপনাকে জল্লাদদের হাতে তুলে দেবে রানী, নিজেই তো শুনেছেন। কাজেই এখন আর কান্নাকাটি করার সময় নেই। পালাতে হবে আপনাকে। কিভাবে পালাবো চার্মিয়ন? অসহায়ের মতো তাকালাম মেয়েটার দিকে। সবকিছু ঠিক করে রেখেছি আমি। আগামীকাল ভোরে জোয়ার আরম্ভ হবে, আর আজ শেষ রাতের দিকে আলেকজান্ড্রিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমাদের একটা জাহাজ। আসার সময় জাহাজটা ভর্তি করে ফল এনেছিলেন রানী। ওই 3 দিনের ফল সব শেষ হয়েছে, তাই আবার ফল আনার জন্য আলেকজান্ড্রিয়া যাচ্ছে সেটা। জাহাজটার ক্যাপ্টেনকে হাত করেছি আমি। তুষ্টুমির হাসি আসলো চার্মিয়ন। তাকে বলেছে আমার এক আত্মীয় আলেকজান্ড্রিয়া যাবে, কিন্তু যাবার খরচ নেই বেচারার। আর কিছুই বলতে হলো না ক্যাপ্টেনকে, বাকিটুকু অনুমান করে নিল। আমি অনুরোধ করার আগেই স্বেচ্ছায় রাজি হয়ে গেল। কিন্তু আমাকে দেখে যদি সন্দেহ করে? একেবারে সাধারণ পোশাক গায়ে দিলে আপনাকে আর রাজবংশের লোক বলে মনে হবে না। সেরকম পোশাকও জোগাড় করেছি আমি। ব্রেনাস আপনাকে ক্যাপ্টেনের কাছে নিয়ে যাবে। আমি নিয়ে যেতাম, কিন্তু কাজটা খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। ক্যাপ্টেনকে একটা চিঠি লিখেছি আমি, সেটা ব্রেনাসের কাছে আছে। চিঠিটা পেলে সন্দেহ করবেন না ক্যাপ্টেন। আমাকে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, কিছু বলবেন আপনি? এত কিছু কখন করলে তুমি? যখন আপনি পাতাল কক্ষটাতে ছিলেন। আর কিছু বললাম না। তাহলে? আমার কথা ফুরিয়ে আসছে বুঝে বলল চার্মিয়ন, আর দেরি না করে ঘন্টা 2 ঘুমিয়ে নিন। আমার বিছানাতে শুয়ে পড়ুন। আমাকে ইতস্তত করতে দেখে বলল, লজ্জা পাবার কিছু নেই। আমার কোনো অসুবিধা হবে না। আমি সারা রাত জেগে থাকব, বসে থাকব ঠিক এই চেয়ারেই। পাহারা দেব আপনাকে। ঘন্টা 2 পর টের পেলাম কে যেন আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে। জোর করে খুললাম চোখের দুপাতা। সামনে চার্মিয়নকে দেখতে পেয়ে সব ঘটনা মনে পড়ে গেল। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসলাম। কিছু না বলে চার্মিয়ন রওনা হলো দরজার দিকে। কোথায় যাচ্ছ? যথাসম্ভব নিচু গলায় পিছু ডাকলাম। আপনার জন্য প্রস্তুত করে রাখা কাপড় চোপড় আনতে। এসে পড়বে এক্ষুনি। বেশ কিছুক্ষণ পর হাঁপাতে হাঁপাতে আমার ঘরে ঢুকলো চার্মিয়ন। দেখলাম ভারী একটা কাপড়ের বোঝা বহন করে এনেছে সে। আমার সামনে মেঝেতে যতদূর সম্ভব নিঃশব্দে বোঝাটা নামিয়ে রেখে বলল, আমি বাইরে যাচ্ছি, আপনি পোশাকটা পাল্টে নিন। কিছুক্ষণ পর দরজায় টোকা দেব। আপনার কাপড় পাল্টানো হলে খুব আস্তে একবার কাশবেন। কাশির আওয়াজ শুনলে ভেতরে ঢুকবো আমি। দ্বিতীয়বার ঘরে ঢুকার পর আমাকে আপাদমস্তক দেখল চার্মিয়ন। খারাপ নয়, মন্তব্য করল সে। আপনাকে সাধারণ বণিকের মধ্যে দেখাচ্ছে। কাঠের আলমারিটার দিকে এগিয়ে গেল মেয়েটা। আলমারি খুলে একটা ভারী পুটলি বের করলো। দেখে বুঝলাম পুটলিটা স্বর্ণমুদ্রার। নিন, আমি জানি আপনার হাত একবারে খালি। অর্থের দরকার হবে আপনার। এপাশ ওপাশ মাথা নাড়লাম। আমি তোমার অর্থ নিতে পারি না চার্মিয়ন। অ্যাবাউদিস মন্দিরের পুরোহিতের কারো দান গ্রহণ করার অধিকার নেই। আমার কথা শুনে দাঁত বের করে হাসল চার্মিয়ন। আপনি কি এখনো অ্যাবাউদিস মন্দিরের পুরোহিত? প্রশ্নটা শুনে কথা বাড়ালাম না আর। হাত বাড়িয়ে নিলাম পুটলিটা। তাছাড়া স্বর্ণমুদ্রাগুলো আমার নয় বলে চলল মেয়েটা। বিপদের সময় খরচ করার জন্য মামা সেপা অনেক আগে এগুলো দিয়েছিলেন আমাকে। পুটলিটা কখনো খুলে দেখিনি আমি। মামা সেপা যতগুলো স্বর্ণমুদ্রা নিয়েছিলেন ঠিক ততগুলোই আছে, একটাও কমেনি। কাজে লাগতে পারে ভেবে আলেকজান্ড্রিয়া থেকে এখানে আসার সময় সঙ্গে এনেছিলাম।
চুপ করে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল চার্মিয়ন। বোধহয় আমার তরফ থেকে কিছু শুনতে চাইল। ওকে নিরাশ করলাম আমি। সৈন্যরা আপনাকে আটকালে? বুদ্ধি বাতলে গেল সে। একটা গোপন শব্দ বলবেন, অ্যান্টনি, তাহলে ওরা বুঝবে আপনি রানীর লোক, তখন ছেড়ে দেবে। আর আবার আলমারিটার কাছে এগিয়ে গেল মেয়েটা, একটা প্রসাধনীর পাত্র বের করল, তারপর এগিয়ে এলো আমার কাছে। আপনার মুখে, গলায়, কানে, হাতে আর পায়ে মেখে নিন রংটা, আপনার উজ্জ্বল সাদা বর্ণ ঢাকা পড়ে যাবে। করলাম কাজটা। তারপর গিয়ে দাঁড়ালাম আয়নার সামনে। সহজে চিনতে পারলাম না নিজেকে। ব্রেনাসকে সঙ্গে নিয়ে হাঁটার সময় বুক টান না করে খুচু হয়ে হাঁটবেন, আপনার উচ্চতা কম দেখাবে। মদ খেয়ে অর্ধেক মাতাল সৈন্যরা রাতের আধারে হয়তো আপনাকে চিনতে পারবে না। আমার এই কাপড়গুলোর কি হবে? জিজ্ঞেস করলাম চার্মিয়নকে। তোমার ঘরে কেউ ঢুকলে তো দেখতে পাবে এগুলো। আপনি যাবার পর আমি এগুলো আগুন লাগিয়ে দেব। বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলল চার্মিয়ন। আশ্চর্য হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম আমি। না, কাঁদতে কাঁদতে বলল চার্মিয়ন, আমি আগুন লাগাবো না ওগুলোতে। আপনার কাপড়গুলো আমি সারা জীবন যত্ন করে সাজিয়ে রাখবো, আমি ছাড়া আর কেউ খুঁজে পাবে না। কাঁদতে কাঁদতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল চার্মিয়ন। মহান হারমাচিস, আমি আপনাকে কয়েকটা কথা বলবো এখন, সেগুলো হয়তো সহ্য করতে পারবেন না আপনি। 2 হাত জোর করে ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে রইল মেয়েটা। চোয়াল শক্ত করলাম। 2 চোখের পানি মুছে মুখ তুলে বলতে আরম্ভ করল চার্মিয়ন। পলাশ নয়, আমি বিশ্বাসঘাতকতা করেছিলাম আপনার সঙ্গে। আমি রানীকে বলেছিলাম খুন করার জন্য খঞ্জন নিয়ে আপনি ঢুকবেন ওর শয়ন কক্ষে। বিদ্রোহের সঙ্গে জড়িতদের নামও আমি বলে দিয়েছিলাম, অন্য কারোর জন্য নয়। আমার কারণে ভেস্তে গেছে বিদ্রোহের পরিকল্পনাটা। আমি বিশ্বাসঘাতিনি। পুরোপুরি স্তম্ভিত হয়ে গেলাম। মাথায় বাজ পড়লেও অতটা কিংকর্তব্য বিমূঢ় হতাম না। স্থান, কাল, পাত্র ভুলে চেঁচিয়ে উঠতে চাচ্ছিলাম। এক লাফে উঠে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়ালো চার্মিয়ন। সর্বশক্তিতে চেপে ধরল আমার মুখ। আমায় অভিশাপ দিতে চাইলে মনে মনে দিন, বলল সে, কিন্তু দয়া করে চাচাবেন না। রক্ষীরা একবার টের পেলে এখনই হত্যা করবে আপনাকে। কথাটা শুনে শান্ত হলাম কিছুটা। আমার মুখ থেকে হাত সরিয়ে নিল চার্মিয়ন। আগের চেয়ারটাতে আবার বসে পড়ল সে। বলল, আপনাকে একসময় সত্যিই ভালোবেসেছিলেন রানী, কিন্তু ওর আগে আমি আপনাকে মত দিয়েছি। মামা স্যাপার বাসায় আপনাকে প্রথমবার দেখার পরেই আপনার প্রতি দুর্বল হয়ে পড়লাম আমি। দিন করাতে লাগলো, আর পাল্লা দিয়ে বাড়তে লাগলো আমার ও ভালোবাসা। সম্পূর্ণ নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবেসেছি, কোনোদিন কিছুই চাইনি। আপনি একবার আমার দিকে তাকালেই নিজেকে ধন্য মনে করতাম, কিন্তু প্রাসাদে থাকার সময় আমাকে কি একবারও সুনজরে দেখেছেন আপনি? তিক্ত হাসল সে। আপনি আমাকে মানুষ বলে মনে করতেন না। আপনার দৃষ্টিতে আমি ছিলাম হয়তো একটা মূর্তি। একজন সাধক পুরুষের দৃষ্টি নিজের দিকে টানার মতো রূপ যৌবন আমার ছিল না, এখনও নেই। এটাই আমার অপরাধ। এই একটা দিক দিয়ে আমাকে হারিয়ে দিয়েছে রানী, নইলে হয়তো আপনি আমার হতেন। থেমে কিছুক্ষণ চুপ করে রইল সে, তারপর আবার বলতে আরম্ভ করল। আমি কত আগ্রহ নিয়ে আপনার কাছে যেতাম, চূড়ান্ত উদাসীন্য নিয়ে বারবার আমাকে প্রত্যাখ্যান করতেন আপনি। ব্যাপারটা মেনে নিতাম, কিন্তু আপনি রানের প্রতি দুর্বল হতে আরম্ভ করেছেন টের পেয়ে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আমি রক্তমাংসে গড়া একজন মানবীয় মাত্র, আবেগের নিয়ন্ত্রণের সাধনা করিনি। তবু নিজের ঈর্ষাকে বাদ দিয়ে ঠেকিয়ে রেখেছিলাম। অনেক কষ্ট করে সহ্য করেছিলাম আপনার আর রানীর প্রেম। রানীকে খুন করার কথা ছিল যে রাতে, তার আগের রাতে ভেঙে গেল আমার সমস্ত সংযম। আবারও থামল চার্মিয়ন। মেয়েটার কথায় এত বেদনা ছিল, এত আবেগ ছিল যে সময় বয়ে যাচ্ছে টের পেয়েও না শুনে পারলাম না। দাঁড়িয়ে রইলাম স্থানুর মতো। আরও আগের মতোই নিচু গলায় বলতে লাগলো চার্মিয়ন। রুমালটা ইচ্ছে করে মেঝেতে ফেলেছিলাম। আমি আপনাকে ভালোবাসি কথাটা বলতেও পারছিলাম না, আবার না বলেও থাকতে পারছিলাম না। রানী আপনাকে দখল করে নেবে, তাই ভালোবাসার রাজা বানালো। কথাটা মনে পড়া মাত্রই রুমাল ফেলার মতো হাস্যকর উপায়ে আপনাকে ভালোবাসার কথা জানাতে চাইলাম, কিন্তু আপনি কি করলেন? আমার ভালোবাসার নিদর্শনকে অত্যন্ত তুচ্ছ জিনিসের মতো ছুলে ফেলে দিলেন বাইরে। হয়তো বলবেন রানীকে বোঝানোর জন্য ওরকম করতে হয়েছিল, কিন্তু আরও হাজারটা মিথ্যে বলে রানীর মন থেকে শঙ্কা দূর করা যেত।
আপনি করেননি। শুধু তাই নয়, আমাকে অভিশাপ দিলেন। তখন আপনাকে মিশরের সবচেয়ে বড় পুরোহিত আর সাধক বলে জানতাম। সুতরাং নিশ্চিত হলাম আপনার অভিশাপ আমার উপর পড়বেই। সবচেয়ে বড় কথা, ভালোবাসার ব্যাপারে আমার প্রতিদ্বন্দ্বী মিশরের রানী ক্লিওপেট্রা আপনার সামনে বলল, মরে যাওয়া উচিত আমার। এই কথাটাই আমাকে আঘাত করলে সবচেয়ে বেশি। আর সহ্য করতে পারলাম না। আবার কাঁদতে আরম্ভ করলো চার্মিয়ন। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, আপনার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলাম সে রাতে, কিন্তু আপনি আমাকে বুঝিয়ে বলার বদলে আমার চেয়েও খারাপ ব্যবহার করলেন। তখনই প্রতিশোধ নেওয়ার শপথ করলাম। বিদ্রোহের ব্যাপারে রানীকে সব বলার পর ঠান্ডা হলো আমার মাথা, আর তখনই বুঝলাম কত বড় ভুল করেছি। তারপর বারবার আপনাকে খুন করতে চাইল রানী, আর বারবার নিজের বুদ্ধি খাটিয়ে, প্রভাব খাটিয়ে আপনাকে উদ্ধার করলাম আমি। ব্যাপারটাকে আমার অনুশোচনা বা ভালোবাসা যেটাই খুশি বলতে পারেন আপনি। কিছুই বললাম না। ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না আমার। আপনার কাপড় চোপড়ের সঙ্গে একটা ছুরি দিয়েছি আমি, দেখেছেন? অনেক আগেই দেখেছি, কিন্তু চার্মিয়নের প্রশ্নের জবাবে হ্যাঁ না কোনোটাই বললাম না। চুপ করে রইলাম আগের মতোই। খাপ থেকে খুলে হাতে নিন ছুরিটা, তারপর খুন করুন আমাকে। আমার পাপের প্রায়শ্চিত্ত হোক। আপনার ভালোবাসা আমি পাইনি কোনো দিন। আপনার ঘৃণা থেকে আপনার হাতে মরতে পারলেও জীবনটা ধন্য মনে করব আমি। একবার মনে হলো কাজটা করা উচিত। হাত বাড়ালাম ছুরিটা বের করার জন্য। হঠাৎ মনে পড়ল পরিচয় হওয়ার পর থেকে আমি কিছুই করিনি চার্মিয়নের জন্য, আর মেয়েটা আমার জীবন বাঁচিয়েছে অনেকবার। তাছাড়া ওকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আমার। আমি দেবতা বা বিচারক কোনোটাই নই। কি হলো, দাঁড়িয়ে রইলেন চুপ করে যে? আমাকে অভিশাপ দিন, তারপর খুন করুন। আপনি যদি কাজটা না করেন, তাহলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমার। আমরা দুজনেই পাপী চার্মিয়ন। অনেকক্ষণ পর মুখ খুললাম আমি। তোমাকে খুন করার কোনো অধিকার নেই আমার, আবার আত্মহত্যা করার কোনো অধিকার নেই তোমার। আমাদের দুজনের শাস্তি হচ্ছে বেঁচে থাকা এবং দেবতাদের অভিশাপ অনুযায়ী কষ্ট যাতনা ভোগ করা। উপকার করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। হয়তো পারবো না, কিন্তু যদি কোনোদিন সম্ভব হয় প্রতিদান দেব অবশ্যই আমি। একটু থেমে যোগ করলাম, আমার দেরি হচ্ছে, আমাকে পথ দেখাও। উঠে দাঁড়ালো চার্মিয়ন। হঠাৎ আমার বুকের কাছে জামাটা দুহাতে শক্ত করে আঁকড়ে ধরল। আগের মতো ফোঁপাতে ফোঁপাতে বলল, আপনার কিছুই নেই, কেউ নেই এই পৃথিবীতে। এখন হয়তো আপনি, একমাত্র আমি আপনাকে ভালোবাসি। আমাকে সঙ্গে নিয়ে চলুন আপনি। যেখানে নিয়ে যাবেন যাব। যদি দাসীর মতো আচরণ করেন আমার সঙ্গে, সেটাও হাসি মুখে সহ্য করব। শুধু আমাকে সঙ্গে রাখুন। আপনি সহজ সরল লোক, বারবার বিপদে পড়বেন। আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমি আপনাকে সব বিপদ থেকে উদ্ধার করব। আপনার ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, মৃত্যু ছাড়া আর কেউ আমাকে আপনার থেকে আলাদা করতে পারবে না। তোমাকে সঙ্গে নিয়ে যাব? না চেঁচিয়ে পারলাম না আমি, কিন্তু পরিস্থিতির গুরুত্ব মনে পড়াতে সঙ্গে সঙ্গে গলা নামালাম। তুমি সঙ্গে থাকলে তোমার দিকে তাকানো মাত্রই আমার মনে পড়বে, ভালোবাসায় অন্ধ হলে নারী কী করতে পারে। তখন আমাদের দুজনের সম্পর্কটা আরও খারাপ হবে। তার চেয়ে বরং তুমি এখানেই থাকো, রানীর সেবা করতে থাকো নিজের বুদ্ধি দিয়ে। হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় জিজ্ঞেস করলাম, একটা উপকার করতে পারবে আমার? টপ টপ করে পানি পড়ছিল চার্মিয়নের দু চোখ দিয়ে। আমার কাপড় ছেড়ে দিয়ে দু হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে জিজ্ঞেস করল, কি উপকার? একটা প্রতিজ্ঞা করতে পারবে? কিসের প্রতিজ্ঞা? যদি কোনোদিন সম্ভব হয়, আমি প্রতিশোধ নেব ক্লিওপেট্রার উপর। শপথ করো, যদি সেদিনও তুমি ক্লিওপেট্রার চাকরানি থাকো, তাহলে সহায়তা করবে আমাকে, বিশ্বাসঘাতকতা করবে না। দেবী ওরিসিসের নামে শপথ করছি, সেদিন সাহায্য করব আপনাকে, বিশ্বাসঘাতকতা করব না। আমাকে সঙ্গে নিয়ে চলুন আপনি। ওকে সঙ্গে নেয়ার ব্যাপারে কোনো মন্তব্য না করে কঠোর গলায় বললাম, পথ দেখাও আমাকে চার্মিয়ন। পথ দেখিয়ে আমাকে ব্রেনেসের কাছে নিয়ে গেল মেয়েটা। চলে যাচ্ছিলাম, এমন সময় আবার বাধা দিল সে। পেছন থেকে আঁকড়ে ধরল আমার জামা। ছেঁড়া জামাটা আরও কিছুটা ছিঁড়ে গেল। হাত ঘুরিয়ে পিঠের কাছে নিলাম আমি। খুব অল্প শক্তিই ব্যয় হলো চার্মিয়নের মুঠোটা আলগা করতে। আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমাকে সঙ্গে নিয়ে চলুন।
গলা যতদূর সম্ভব নামিয়ে কাঁদতে কাঁদতে অনুনয় করতে লাগলো মেয়েটা। কিছু না বলে মন্দিরের সিঁড়ি বেয়ে নেমে গেলাম নিচে। চার্মিয়ন বলেছিল সে আসতে পারবে না, কিন্তু অবাক হয়ে দেখলাম আমার পিছু পিছু সিঁড়ি দিয়ে সেও এলো। মাটিতে নামা মাত্রই আমার পথ আটকে দাঁড়ালো। আগের মতোই নিচু কণ্ঠে বলল, আমাকে সঙ্গে নিয়ে চলুন। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর প্রচণ্ড এক ধাক্কায় ওকে ফেলে দিলাম মাটিতে। পড়ে গিয়ে খুব জোরে ব্যথা পেল সে, কিন্তু একবারও উফ পর্যন্ত করল না। উঠে দাঁড়িয়ে আবার আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করল, কিন্তু পড়ে গিয়ে পা মচকে গেছে ওর, তাই দু পা হেঁটেই বসে পড়তে বাধ্য হল। ক্ষান্ত দিল না, হামাকড়ি দিয়ে অত্যন্ত ধীরগতিতে এগিয়ে আসতে লাগলো আমার দিকে, আর কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমাকে সঙ্গে নিয়ে চলুন, আমাকে সঙ্গে নিয়ে চলুন। লম্বা লম্বা পা ফেলে সামনে এগোলাম আমি। ব্রেনাসকে সঙ্গে নিয়ে মিলিয়ে গেলাম শেষ রাতের আধারে। চার্মিয়ন পড়ে রইল পথের ধুলোয়। আর একটু দেরি হলেই আমাকে ফেলে চলে যেত জাহাজটা। ব্রেনাস সিটিটা তুলে দিল ক্যাপ্টেনের হাতে, সেটা ভালো মতো পড়লেন তিনি। তারপর আমাকে পা থেকে কোমর পর্যন্ত মাপলেন। বাড়তি কোনো কথা না বলে জাহাজে ওঠার অনুমতি দিলেন। ওঠার পর তাকালাম তীরের দিকে, কিন্তু আশ্চর্য হয়ে দেখলাম আমাকে বিদায় জানানোর অপেক্ষা না থেকে অন্ধকারে মিলিয়ে গেছে ব্রেনাস। অনেক পরে জেনেছিলাম আমাকে পৌঁছে দিয়েই পালিয়ে গিয়েছিল সে। ওকে আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। জাহাজ ছাড়ার 1 ঘন্টা পর সিলিসিয়া থেকে অনেক দূরে চলে এলাম আমরা। আরও কিছুক্ষণ পর হাজির হলাম মাঝ সমুদ্রে। তখনই দেখা দিল বিপত্তি। একটু একটু বাতাস ছিল প্রথম থেকেই, সেটাকে বিশেষ একটা পাত্তা দেয়নি ক্যাপ্টেন, কিন্তু বাতাসটাকে ভয়ঙ্কর ঝড়ে পরিণত হতে দেখে খুব স্বাভাবিকভাবেই ভয় পেয়ে গেল নাবিকরা। জাহাজের মুখ ঘুরিয়ে সিলিসিয়ায় ফিরে যেতে চাইল। জাহাজটা খুব একটা বড় নয়, ঝড় বাড়লে উত্তাল ঢেউর ছোবলে টিকতে পারবে না। তাছাড়া সিলিসিয়ায় সবচেয়ে কাছের বন্দর, তাই সম্মতি দিলেন ক্যাপ্টেন। মুখ চোখ আগে থেকেই শুকিয়েছিল আমার। ক্যাপ্টেনের অনুমতিটা শুনে আবারও ঘাবড়ে গেলাম, কিন্তু ভাগ্য আমাকে সাহায্য করল। প্রতিকূল স্রোতের বিরুদ্ধে কিছুই করতে পারল না নাবিকরা। সিলিসিয়ায় যাওয়ার বদলে মত্স্যসাগরের ইচ্ছা অনুযায়ী ভাসতে লাগলাম আমরা, এবং জাহাজটা সরে যেতে লাগলো আরও দূরে। একসময় দিকভ্রান্ত হয়ে পড়ল নাবিকরা। নিজেদের দুরবস্থার জন্য কুসংস্কারচ্ছন্ন নাবিকরা আমাকে দুষতে লাগল। ওদের অনেকেই আমাকে জাদুকর আখ্যা দিল। সমুদ্রে ছুঁড়ে ফেলার প্রস্তাবও করল কয়েকজন। অনেকে সমর্থন করল, কিন্তু ক্যাপ্টেনের দৃঢ়তার কারণে বেঁচে গেলাম আমি। দুপুরের দিকে সমুদ্রের মাতলামি কিছুটা কমে গেল। আরও 4 ঘন্টা পর হিসাব কিতাব করে নাবিকরা বলল, ডায়নারিটাম নামের এক দ্বীপের কাছে পৌঁছেছি আমরা। দ্বীপটার চারদিকে ডুবো পাথরে ভর্তি, তাই তীর বরাবর সাবধানে জাহাজ চালানোর আদেশ দিলেন ক্যাপ্টেন। প্রায় পার হয়ে এসেছে দ্বীপটা, এমন সময় আবারও বেড়ে গেল ঝড়। আবারও বড় বড় ঢেউ জেগে উঠল সাগরে। ডায়নামিটারের তীর থেকে অনেক দূর সরে গেলাম আমরা। কিছু করার না পেয়ে নাবিকরা আবার খেপে উঠল আমার উপর। প্রায় সবাই ক্যাপ্টেনের সামনে জড়ো হয়ে অভিযোগ জানালো আমার বিরুদ্ধে। শুধু তাই নয়, আমাকে সমুদ্রে ছুঁড়ে ফেলার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করল। ওদের আবেদন আগের মতোই বাতিল করে দিলেন ক্যাপ্টেন, কিন্তু নাবিকরা কিছুতেই শান্ত হচ্ছে না দেখে তিনি আর কিছু বললেন না। তিনি চলে গেলেন নিজের ঘরে। তার মৌনতাকে সম্মতির লক্ষণ ধরে নিয়ে 15-20 জন নাবিক এগিয়ে এলো আমার দিকে। একসঙ্গে আমার উপর ঝাঁপিয়ে পড়ল সবাই, তারপর ছুঁড়ে ফেলে দিল সাগরে। সমুদ্রের নোনা পানিতে হাবুডুবু খেতে আরম্ভ করলাম আমি। 2-1 জন দয়াপরবশত নাবিক একটা ভারী তক্তা ছুঁড়ে দিল আমার দিকে। বিক্ষুব্ধ সাগরের উত্তাল ঢেউয়ের সঙ্গে ডুবতে ডুবতে তক্তাতে 2 হাত ধরে আঁকড়ে ধরলাম আমি। তারপর দেরি না করে শুয়ে পড়লাম সেটার উপর। ঠিক তখনই খুব বড় একটা ঢেউ ছুটে এলো আমার দিকে। এক ধাক্কায় আমাকে নিয়ে গেল পানির অনেক নিচে। পানির নিচ থেকে মাথা তোলার পর ঢেউয়ের আওয়াজ ছাপিয়ে নাবিকদের চিৎকার ভেসে এলো আমার কানে। কারণটা বুঝতে খুব বেশি দেরি হলো না আমার। পানিতে কৃত্রিম রং ধুয়ে গিয়ে আমার ফর্সা চামড়া দেখা যাচ্ছিল। আমি জাদুকর নিশ্চিত ধরে নিয়ে জাহাজের ঢেকে তাণ্ডব শুরু করে দিল নাবিকরা। কিন্তু তাণ্ডবটা বেশিক্ষণ টিকল না। আচমকা বিশাল এক ঢেউ জাহাজটাকে তুলে নিয়ে অনেক উপরে নিয়ে গেল। ঢেউটা সরে যেতেই নিচে আছড়ে পড়ল সেটা।
প্রচণ্ড ধাক্কা সহ্য করতে না পেরে ভেঙে চুরমার হয়ে গেল একেবারে। মাস্তুল, কাঠ, দড়ি সব ছিটকে পড়ল সমুদ্রে। তারপর ঢেউয়ের ধাক্কায় কোনটা কোন দিকে চলে গেল বুঝতে পারলাম না। সলিল সমাধি ঘটল জাহাজের প্রত্যেক আরোহীর। আমাকে সমুদ্রে ছুঁড়ে ফেলার জন্য মনে মনে ধন্যবাদ দিলাম নাবিকদের। খেয়াল করলাম ঢেউ ঠেলতে ঠেলতে ডাইনারিটামের তীরের দিকে নিয়ে যাচ্ছে আমাকে। কিছুক্ষণ পর একটা বড় পাথরের উপর আমাকে আছড়ে ফেলল ঢেউ। তক্তাটা ভেঙে দুখণ্ড হয়ে গেল। বাম হাঁটুর নিচে প্রচণ্ড ব্যথা পেলাম। হাত থেকে ছেড়ে দিলাম তক্তাটা, বসে বললাম ওই পাথরের উপর। আমার উপর একটু পরপরে ছোবল মারতে লাগলো ঢেউ, আবার টেনে নিয়ে ফেলতে চাইল সাগরে। পাথরটাকে দু হাতে সর্বশক্তিতে জড়িয়ে ধরে সহ্য করে গেলাম সব। অনেকক্ষণ পর থেমে গেল ঝড়টা। অবস্থা নিরাপদ বুঝে পাথরের উপর উঠে বসলাম। শরীরে শক্তি বলতে আর কিছুই বাকি নেই। ডাইনারিটামেই আমার একমাত্র আশ্রয়স্থল বুঝতে পেরে তারপরও নেমে পড়লাম সাগরে। মোটেও জোর পাচ্ছি না বাম পায়ে, শুধুমাত্র মনের জোরে খুব ধীরে ধীরে সাঁতার কাটতে আরম্ভ করলাম দ্বীপটার উদ্দেশ্যে। একসময় সেটার পাথরে বেলা ভূমিতে হাজির হলাম। সঙ্গে সঙ্গে শুয়ে পড়লাম বালির উপর। মরার মতো পড়ে থাকলাম অনেকক্ষণ। মাথার উপর চিৎকার করে উড়ে বেড়াচ্ছে নাম না জানা এক ঝাঁক পাখি। হুহু শব্দ করে একটানা বইছে বাতাস। ঢেউ ভিজিয়ে দিচ্ছে পায়ের পাতা, কখনো হাঁটু পর্যন্ত। একটু পর টের পেলাম পেটের নিচ থেকে সরে যাচ্ছে বালি। আবার সমুদ্রে ভাসার কোনো ইচ্ছে না থাকায় দুহাতের শরীরের অবশিষ্ট শক্তিটুকু জোগাড় করলাম। কোণের উপর ভর দিয়ে সামনে এগিয়ে চললাম। তীর থেকে অনেক দূর আসার পর থামলাম। আচমকা প্রচণ্ড ক্লান্তি বোধ করলাম। চোখের সামনে অন্ধকার হয়ে এলো সবকিছু। মাথা নেমে গেল নিচ থেকেই। বাতাসের গর্জনটা পরিণত হলো অদ্ভুত ফিসফিসানিতে। স্মৃতির পর্দায় ভেসে উঠল নিকট অতীত। মাথার উপর উড়ে বেড়ানোর পাখিদের চিৎকারে মনে হলো নাইটিঙ্গেলের সমুদর গান। একটা মৃদু হাসির আওয়াজ পরিণত হলো অট্ট হাসিতে। হাসিটা খুবই পরিচিত মনে হলো আমার। কার বুঝতে পারা মাত্রই গভীর ঘুমে ঢলে পড়লাম আমি। ঘুমিয়েছিলাম ক্লিওপেট্রার হাসি কানে নিয়ে। ঘুম ভাঙল এক অপরিচিত লোকের ডাক শুনে। শুনছেন? আপনি কি শুনতে পাচ্ছেন? ধীরে ধীরে চোখ খুললাম। আমার পর একটা দয়ালু মুখে ঝুঁকে থাকতে দেখলাম। পেটের নিচের বালি নেই, পিঠের নিচে নরম বিছানা অনুভব হলো। লোকটার প্রশ্নের জবাব না দিয়ে তাকালাম চারদিকে। সুন্দর করে সাজানো একটা কুঁড়ে ঘর দেখতে পেলাম। এখানে কিভাবে এলাম আমি? লোকটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। আমি এনেছি আপনাকে। মোটা গলায় গ্রিক ভাষায় জবাব দিল লোকটা। তীরে মরা ডলফিনের মতো পড়েছিলেন আপনি, দেখতে পেয়ে নিয়ে এলাম এখানে। তুমি কে? জেলে, থাকি এখানেই। আমাকে উঠতে দেখে বাধা দিল লোকটা। না না, শুয়ে থাকুন। বাম পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন আপনি, ওই জখম নিয়ে কোথাও যেতে পারবেন না। লোকটার কথা শুনে বাম পাটা নাড়ানোর চেষ্টা করলাম। সফল হলাম না একেবারেই। সাঁতার কাটার সময় টের পাইনি। পা নাড়ানোর চেষ্টা করা মাত্রই তীব্র ব্যথা ছড়িয়ে পড়ল সমস্ত পায়ে। মাথার তালুতে গিয়ে ঠেকল ব্যথাটা। দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আমার পায়ে? হাঁটুর নিচের হাতটা ভেঙে গেছে, কাছে পিছে কোনো চিকিৎসক নেই, তাই আমি কোনো মতে পট্টি বেঁধে রেখেছি, জবাব দিল লোকটা। তারপর আমাকে পাল্টা প্রশ্ন করল, আপনি কে? আমি একজন মিশরীয় ভ্রমণকারী। দেশ বিদেশে ঘুরে বেড়ানোটাই আমার কাজ। গত রাতের ভয়ঙ্কর ঝড়ের কারণে ডুবে গেল আমার জাহাজ। এটা তক্তা ধরে কোনো মতো ভাসতে ভাসতে এই দ্বীপে হাজির হলাম। তারপর আর কিছু মনে নেই আমার। কি নাম আপনার? ডাইনারিটামের সবচেয়ে বড় পাহাড়টা দেখিয়ে গতকালকে জাহাজের এক নাবিক আমাকে বলেছিল ওটার নাম অলিম্পাস। নিজের নাম হিসেবে চালিয়ে দিলাম সেটা। আমার নাম অলিম্পাস। আর তোমার? পসেডন। এরপর থেকে পসেডনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক গড়ে উঠল। লোকটা খুব সৎ আর একেবারে সহজ সরল। চার্মিয়ন আমাকে এক থলে স্বর্ণমুদ্রা দিয়েছিল। ডাইনারিটামের তীরে ঘুমিয়ে পড়ার সময় থলেটা আমার কোমরে বাঁধা ছিল। ইচ্ছে করলে স্বর্ণটা পসেডন গায়েব করে দিতে পারত সেটা, বা সেখান থেকে কিছু মুদ্রা সরাতে পারত।
কিন্তু কোনোটাই করেনি সে। 6 মাস কাটিয়ে দিলাম পেসিডনের সঙ্গে। লোকটাকে যতই দেখলাম ততই অদ্ভুত লাগলো আমার। কোনো জটিলতা নেই ওর জীবনে, কথাবার্তায়, চালচলনে। বিয়ে করেনি সে, আক্ষরিক অর্থে মেয়েদের উপর কোনো রকম আকর্ষণ নেই ওর। একবার জিজ্ঞেস করাতে উত্তর দিল, যত সুন্দরী হোক না কেন, নারী ওর কাছে সমুদ্রের ঢেউ, তীরের বালি, অলিম্পিসের চূড়া কিংবা পাখির ঝাঁকের মতোই বৈচিত্র্যহীন, গুরুত্বহীন। ওর মুখে এক আর মনে আরেক কিনা পরীক্ষা করার জন্য মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে মেয়েদের নিয়ে গল্প করি ওর সঙ্গে। বানিয়ে বানিয়ে বলি, অনেক দেশ ঘুরেছি আমি, অনেক সুন্দরী মেয়ে দেখেছি, কিন্তু আমাকে যার পণ্যায় আশ্চর্য করে দিয়ে গল্প শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে পেসিডনো। দিনের বেলায় মাছ ধরে সে, বিকেলে সেগুলো বিক্রি করে বাজারে। রাতে কখনো তীরে বসে এক মনে শুনে সাগরের গান, কখনো অলিম্পাসের মাথায় বসে গণনা করে আকাশের তারা। সমুদ্রে ঝড় উঠলে ওর মনটা সবার আগে, সবকিছুর আগে সেই ঝড়ের ছোবলে তছনছ হয়ে যায়। তখন নিজের কুঠিরে বসে এক মনে বাঁশি বাজায় সে। কি অপূর্ব সেই বাঁশির সুর! মনের প্রতিটি ঝোড়ো আবেগকে, প্রতিটি ফু আর আঙ্গুলের জাদুময় কারুকাজের মাধ্যমে একেবারে নিখুঁতভাবে ফুটিয়ে তোলে পোসেডনো। অবাক বিষয়ে দেখি লোকটাকে। কত সাধনা, কত জ্ঞান চর্চা করেছি আমি, সবই বিফলে গেছে। প্রকৃত সাধু হতে পারিনি বিভাগী হতে। কিন্তু পোসেডন বিনা সাধনায় সাধু। সুখ কি তা না জেনে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। দিন আনে দিন খায় সে। বাজারে মাছ বিক্রির সময় অন্য জেলেদের মতো মিথ্যা বলে না এবং অর্থ সম্পদের প্রতি সামান্যতম লোভও নেই ওর। ব্যাপারটা পরীক্ষা করার জন্য মেয়েদের বানোয়াট গল্পের মতোই ওকে গুপ্তধনের মিথ্যে গল্প শোনায় আমি, আর ওর প্রতিক্রিয়াও হয় একই রকম। গভীর ঘুমে ঢলে পড়ে সে। আমার বাসস্থান কোথায়, পরিবার পরিজন আছে কি না, এসব কখনোই জানতে চায়নি পোসেডন। শুধু তাই নয়, প্রয়োজন না হলে একটা কথাও বলে না সে। আমার সৌভাগ্য যে সেই তীরে পেয়েছিল আমাকে। অন্য কোনো জেলে আমাকে উদ্ধার করলে 10 দিনের ভিতরেই আবার ক্লিওপেট্রা সৈন্যদের হাতে নিশ্চিত বন্দী হতাম। অন্য জেলে আর বাজারের লোকেরা স্বল্পভাষী পেসিডনোকে জিজ্ঞেস করে আমার সম্বন্ধে মাত্র 3টি কথা জানতে পারল। আমার নাম অলিম্পাস, আমি একজন মিশরীয় ভ্রমণকারী, ঝড়ে ডুবে আমার জাহাজ গেছে। আমার কখনো কিছুর প্রয়োজন হলে, একটা কি বেশি হলে 2টো স্বর্ণমুদ্রা দেই পেসিডনকে। সাধ্যমতো সব ব্যবস্থা করে সে। পায়ের হাড় ভেঙে যাওয়ায় বলতে গেলে চলাফেরাই করতে পারি না, তাই পেসিডনের কুটিরেই শুয়ে বসে থাকি সবসময়। সময়ের চেয়ে বড় চিকিৎসক আর নেই। মনের ঘা, শরীরের ঘা দুটোই একসময় শুকিয়ে দেয় সে। 6 মাস পর লাঠিতে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার সক্ষমতা অর্জন করলাম, কিন্তু বাম পাটা ভাঁজ করে রাখতে হয় সবসময়, তাই সেটা ডান পায়ের তুলনায় দৈর্ঘ্যে কিছুটা ছোট হয়ে গেল। ঠিকমতো না খেতে পেরে শুকিয়ে প্রায় অর্ধেক হয়ে গেলাম। তারই গুফে অর্ধেকেরও বেশি ঢাকা পড়ল মুখ। সমুদ্র তীরের আবহাওয়ায় পুড়ে গাঢ় হয়ে গেল চামড়ার রং। স্বর্ণমুদ্রার থলেটা দিন দিন আমারই মতো শুকিয়ে যাচ্ছে বুঝতে পেরে কাজে লেগে গেলাম। খোঁড়া পা নিয়ে মাছ ধরতে আরম্ভ করলাম পেসিডনের সঙ্গে। 2 সপ্তাহের ভেতরে শিখে ফেললাম সব কলা কৌশল। মাসখানেকের মধ্যে পরিণত হলাম দক্ষ জেলেতে। হাতে ধরে আমাকে সবকিছু শেখালো পেসিডন। আমার ভুল দেখে কখনো রাগ করে না নরম স্বভাবের লোকটা, বরং আমাকে উৎসাহ দেওয়ার জন্যে মাঝে মধ্যে ওর স্বভাব ভঙ্গ করে অনর্গল কথা বলে আমার সঙ্গে। কোথায় যাওয়া উচিত বা কী করা উচিত সে ব্যাপারে কিছুই ভাবিনি আমি। তাই দিনে মাছ ধরি আর রাতে ঘুরে বেড়াই নিজের মনে। যখন নিশ্চুপ পেসিডনের সঙ্গ আর ভালো লাগে না, তখন চলে যাই বাজারে। দূরে নিশ্চল দাঁড়িয়ে থেকে লোকজনের আনাগোনা দেখি। আমাকে দেখে অনেকে পথ ছেড়ে সরে দাঁড়ায়, কোনো সমস্যা করে না। একদিন বুঝতে পারলাম লোকে আমাকে জাদুকর বলে ডাকতে আরম্ভ করেছে। বোধহয় বাজারের এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়ে থাকার জন্যই কপালে ওই উপাধিটা জুটল আবার। পেসিডনের কোনো সহকারী না থাকায় খুব বেশি মাছ ধরতে পারত না সে। যা ধরত সেগুলো একেবারেই কম দামে বিক্রি করত। আসলে সম্পদের কোনো মোহ না থাকায় এসব ব্যাপারে একেবারেই উদাসীন সে। আমি ওর সঙ্গে যোগ দেওয়ার পর থেকে প্রচুর মাছ পেতে আরম্ভ করলাম আমরা। সেগুলোর বিক্রির দায়িত্ব নিলাম আমি। আয় হতে লাগলো প্রচুর। মাছ বিক্রি করে যা পাই সেটা বলতে গেলে খরচ হয় না। সেগুলো জমিয়ে আর চারমিয়নের দেয়া থলে থেকে কিছু স্বর্ণমুদ্রা মিলিয়ে একটা নৌকাও কিনে ফেললাম নিজের জন্য।
আমি লোকদের ঘাটাই না, লোকেরাও আমাকে ঘাটায় না। যতদূর পাই ঠিক ততটুকুই চাই, আবার যতটুকু চাই ঠিক ততটুকুই পাই। ওই একটা সময়ে চাওয়া পাওয়ার অদ্ভুত এক সমন্বয় ঘটল আমার জীবনে। সুখেই ছিলাম ডাইনারিটামে। এক রাতে ঘটল বিপর্যয়। কিছুতেই ঘুম আসছে না সে রাতে। যতই ভুলে থাকতে চাইছি ততই মনে পড়ছে অতীতের কথা। নিজের দেশ, নিজের লোকজনের কথা অনবরত ঘুরছে মাথায়। বাবার কথা মনে পড়ছে বারবার। মনে হচ্ছে তিনি ডাকছেন আমাকে। একসময় অস্থির হয়ে ছটফট করতে লাগলাম আমি। ভোরের আলো ফোটার আগেই বিছানা ছাড়লাম, হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে নিলাম। পাশের বিছানায় ঘুমন্ত পেসিডোনোর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম শব্দ করে। আবার একবার উপলব্ধি করলাম, এই পৃথিবীতে পেসিডোনোর মতো লোকেরাই সবচেয়ে সুখী, আর রাজা মহারাজারাই সবচেয়ে অসুখী। জানি নেবে না, তারপরও কুঠিরের একমাত্র টেবিলের উপর কয়েকটা স্বর্ণমুদ্রা রাখলাম কৃতজ্ঞতা হিসেবে। লিখতে পড়তে জানে না লোকটা। আমাকে মাছ ধরা শেখানোর বিনিময়ে আমি ওকে লেখাপড়া শিখিয়েছি। একটা পেপারাস খুঁজে পেতে প্রদীপের আলোয় সেটার উপর লিখলাম, সমুদ্র থেকে এসেছিলাম আমি, আবার সমুদ্রে ফিরে যাচ্ছি। এই জীবনে বন্ধু বলে যদি কাউকে পেয়ে থাকি তবে সেটা তুমি। তোমার সামনে দাঁড়িয়ে তোমাকে বিদায় বলার মতো সাহস আমার নেই, তাই পালিয়ে যাচ্ছি। যদি কোনোদিন সাধক পুরোহিতদের সঙ্গে কথা বলার সৌভাগ্য হয় আমার, তাহলে ওদেরকে সাধনা ছেড়ে কোনো নির্জন দ্বীপে গিয়ে মাছ ধরতে বলবো। বন্ধু, তুমি সব সাধকের গুরু। বন্ধু, বিদায়। পোসেডনের কুঠির ছেড়ে বের হয়ে আসার সময় খেয়াল করলাম চেষ্টা করে ঢোক গিলতে পারছে না, গলার কাছে কি যেন আটকে আছে। সমুদ্রের তীরে পৌঁছানোর আগেই অশ্রুর ঢল নামল আমার দু চোখে। বালি থেকে টেনে সমুদ্রে নামালাম আমার নৌকাটা। পেছন ফিরে তাকালাম শেষবারের মতো। ঘুমিয়ে আছে ডানারিটাম। শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন, মাত্র জেগে ওঠা পাখিদের চিৎকার। একটা হালকা ধূসর ছাপ লেগেছে কালো আকাশে। মাতাল হাওয়া একটু পরপরই কাঁপিয়ে দিচ্ছে নারকেলের পাতাকে। অদ্ভুত এক ফিসফিসানিতে ভরে যাচ্ছে চারদিক। অনেক দূরে জেলেদের অস্পষ্ট কুটিরগুলো পরম মমতায় ঢেকে রেখেছে বাসিন্দাদের। একমাত্র আমি দাঁড়িয়ে আছি তীরে, নিঃসঙ্গ, পরিত্যক্ত। ইচ্ছে হলো নৌকাটাকে পানিতে ভাসিয়ে দিয়ে আবার ফিরে যাই পেসিডোনোর কাছে, কিন্তু সেটা সম্ভব নয়। নাম ধরে কেউ ডাকছে আমাকে। শৈশবে অনেকবার শুনেছি তার কণ্ঠ। সেই আহ্বান উপেক্ষা করার মানসিক দৃঢ়তা নেই আমার। অনেকবার চেষ্টা করলাম অশ্রু সংবরণের, পারলাম না। হাহাকার জাগানো বাতাসের মতো আমি ফিসফিস করে বলে উঠলাম, বন্ধু, বিদায়। কল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প ক্লিওপেট্রা। ক্লিওপেট্রার ষষ্ঠ পর্ব আমি এখানেই শেষ করছি। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো মনে করে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব, প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।